আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 3 নাম্বার পার্ট, যারা এখনো প্রথম পার্ট দেখেননি তারা দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঘুম ভাঙতে নিজেকে সেই সোফায় আবিষ্কার করলো নিশাত। কত রাতে ঘুমিয়েছিল কে জানে। আশেপাশে চোখ ঘুরিয়ে কোথাও রায়ানকে দেখতে পেল না। উঠে বসে ঘড়ির দিকে চোখ পড়তে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। সময় এখন 8:30টার বেশি। সে এত বেলা অবধি ঘুমালো। শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে। জলদি ওয়াশরুমে দৌড়ে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নামলো। তার দুই শাশুড়ি খাবার এনে টেবিলে রাখছে। অর্থি আর রায়ান ডাইনিং টেবিলে বসে আছে। নিশাত টেবিলের কাছে আসতেই তাকে দেখতে পেয়ে সাথী নেওয়া ঠেস মেরে বলে উঠলো, শেহজাদি আপনার সময় হলো বুঝি নিচে আসার? তা রাতে পুরোপুরি ঘুম হয়েছে তো? নাহলে যান আর একটু ঘুমিয়ে নিন। চাচি শাশুড়ির কটু কথা শুনতে লজ্জায় মাথা নত করে নিল নিশাত। মায়ের ব্যবহারে অর্থের রাগ হলো প্রচন্ড। কথাটা রিমি নেওয়াজও শুনেছে। তিনিও একটু এগিয়ে এসে ছোট করে জায়ের উদ্দেশ্যে গম্ভীর মুখে বলল, ও এখনো ছোট, উঠতে একটু দেরি হতেই পারে। তোর মেয়েও তো বেলা করে উঠে, তখন তো কিছু বলিস না। তাহলে নিশাতকে কেন বলছিস? বড় জায়ের কথা কানে প্রবেশ করতে সাথী বেগম কটমট করে উঠল। তারপর বলল, আমার মেয়ে আর ও কি এক হলো আপু? আর তুমি জানো না অর্থী রাত জেগে পড়াশোনা করে? রিমি নেওয়াজ বলল, আমার কাছে তোর মেয়েও যেমন নিশাতও তেমন, দুটোই আমার মেয়ে। আর নিশাত হয়তো রাতে ঘুমাতে পারে না ঠিক মতো, তাই লেট হয়েছে। এমন কথা যেন আর না শুনি। বড় জায়ের গম্ভীর স্বরের বাণী শুনতে চুপ মেরে গেল সাথী বেগম। নিশাত লজ্জায় মাথা আরো নত করলো। তার জন্য সকাল সকাল ঝামেলা হলো, এটা কত অস্বস্তিকর। মাথা নত রেখে সবার উদ্দেশ্যে বলল, আমি দুঃখিত, কখন এত বেলা হয়ে গেছে বুঝতে পারিনি। আর কখনো এমন হবে না। নিশাতকে সরি বলতে শুনে মুখ বাঁকালো সাথী নেওয়াজ। রিমি নেওয়াজ কিছু বলবে তার আগেই আরহান সাহেব টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে নিশাতকে উদ্দেশ্য করে বললেন, এই বাড়িতে তোমার কাজ হচ্ছে সারাদিন বই পড়া, সময় মতো খাওয়া আর ঘুম। তাই এরপর থেকে যদি উঠতে একটু লেটও হয় তবুও কাউকে সরি বলার কোনো প্রয়োজন নেই। মনে রেখো তুমি এই বাড়ির মেয়ে। কি মনে থাকবে তো? নিশাতের মাথায় হাত রেখে বলল শেষ কথাটা। নিশাত মাথা নাড়ে হ্যাঁ বুঝালো। আরহান সাহেব খুশি হয়ে একটা চেয়ার টেনে বসে পড়লো। অর্থি আর আয়ানও মুচকে হাসলো বড় চাচার কথা শুনে। সাথী বেগম রাগে মনে মনে গজগজ করলো, মুখ ফুটে আর কিছু বলার সাহস করলো না। কিছুক্ষণের মাঝে সবাই এসে ডাইনিং টেবিলে বসলো। রায়ানও বাইরে থেকে এসে খেতে বসে পড়লো। শ্বশুরের ডাকে নিশাত সবার সাথে বসে পড়লো খেতে। খাওয়ার মাঝে আরহান সাহেব রায়ানের উদ্দেশ্যে বলে উঠলো, আজ আর কালকের জন্য ছুটি নিয়ম। রায়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন? আরহান সাহেব বলল, কারণ বৌমাকে নিয়ে আজ তুমি গ্রামে যাচ্ছ। বাবার কথায় অবাক হলো রায়ান, আবারও তাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। হালকা মেজাজের সাথে জবাব দিল রায়ান, তোমাকে বলেছিলাম তো আমার কাজ আছে, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আরহান বাবু ছেলের পানে এক ঝলক তাকিয়ে পুনরায় খাওয়াতে মন দিয়ে বলল, তোমার কি কাজ আছে বলো, আমরা করে দিই। হঠাৎ এভাবে বিয়ে হয়েছে আর 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও নিশাতাম্মু গ্রামে যেতে পারিনি। গ্রামে কত মানুষ নাকি অনেক কিছু বলা বলি করছে, তাই একটা দিনের জন্য হলো তোমার গ্রামে যাওয়া দরকার। এতে তোমার খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। বাবার শেষ অনুরোধটা না হয় রাখো। বাবা অনুরোধ করাতে রাগ লাগলেও বারণ করতে পারলো না। আজও নীরব সম্মতি দিল। ছেলে রাজি হয়েছে বুঝতে পেরে হাসি ফুটে উঠল আরহান সাহেবের ঠোঁটের কোণে। আড়ালে হেসে পুনরায় বলল, সাথে করে অর্থী আম্মুকেও নিয়ে যেও, নয়তো দেখা যাবে তোমার সাথে এতটা পথ যেতে নিশাত আম্মু বুর হয়ে যাবে। তোমাকে দিয়ে ভরসা নেই। রায়ানের ভ্রুতে গোটা কয়েক ভাঁজের সৃষ্টি হলো। বাবাকে তাকে ইনডাইরেক্টলি অপমান করছে। বাবার উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ভরসা না থাকলে আমার সাথে পাঠাচ্ছ কেন? নিজেই নিয়ে যাও। আরহান সাহেব বলল, কারণ ওটা তোমার বউ, তাই তুমি অকর্মণ্য হলেও তোমাকেই নিয়ে যেতে হবে। সে অকর্মণ্য? এটাও শুনতে হলো। শুধু বেশি বেশি কথা বললে বুঝি মানুষ কর্মণ্য হয়ে যায়? তাহলে সে এমনই ঠিক আছে। এমনিতে ওই মেয়ের সাথে কথা বলার তার কোনো ইচ্ছে নেই, সাথে করে নিয়ে যাচ্ছে এই অনেক। প্রচন্ড বুড় হয়ে গ্রামে থেকে গেলেই ভালো হয়। বাবার সাথে আর কোনো বাগবিতন্দায় না গিয়ে চুপচাপ খেয়ে উঠে গেল। নিশাত সহ বাকিরা এতক্ষণ নীরব দর্শক ছিল। তবে নিশাত আর অর্থে অনেক খুশি। নিশাতের তো ভেবেই ভালো লাগছে নিজেদের বাড়িতে যেতে পারবে আজ। নিজের বাবাকে এতগুলো দিন বাদে দেখতে পাবে। 3 দিনের রাতকে তার অনেকই মনে হচ্ছে, কারণ এই প্রথম বাবাকে ছেড়ে বাড়ি ছেড়ে কোথাও ছিল সে। আর এদিকে নিশাতের রেডি হতে বেলা গড়িয়ে 11টায় বর্তালো। অর্থিও রেডি হয়ে নিশাতকে নিয়ে নিচে নামলো। বাড়ির পুরুষেরা সবাই যার যার কাজে বেরিয়েছে। বাড়িতে আছে শুধু বাড়ির 2 বেগম। নিশাত শাশুড়ির সামনে এসে নম্রভাবে বলল, আসছি আম্মু। রিমি বেগম নিশাতের মাথায় হাত রেখে বলল, সাবধানে যেও আর জলদি ফিরে এসো। তোমার বাবাকে বলবে সে যেন তোমার জন্য কোনো চিন্তা না করেন। শাশুড়িকে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে হাসি ফুটলো নিশাতের মুখে। চাচি শাশুড়ির দিকে ফিরে বলল, আসছি। বলতেই সাথী বেগম কঠোরতার সাথে ব্যঙ্গ করে বলে উঠল, তুমি বরং গ্রামে থেকে যেও, এখানে আর ফেরার দরকার নেই। নিশাতের মুখটা কালো হতে দেখে অর্থে রেগে মায়ের উদ্দেশ্যে বলল, এসব কেমন কথা আম্মু? মানুষকে কষ্ট দিতে কি তোমার খুব ভালো লাগে? সাথী বেগম মেয়েকে ধমকে কিছু বলতে যাবে তার আগে রিমি বেগম বাধা দিয়ে বলল, চুপ, মেয়েরা কোথাও যাবে তাই যাওয়ার সময় কোনো ঝামেলা করিস না। তোমরা চলো বাইরে, রায়ান গাড়ি নিয়ে অপেক্ষা করছে। শেষের কথাটা 2 মেয়ের উদ্দেশ্যে বলে তাদের নিয়ে বাইরে বেরিয়ে এলো। পিছন পিছন সাথী বেগম এলো। গাড়ির কাছে একা দাঁড়িয়ে আছে রায়ান। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে সে, আর এখন সময় হলো এই অসহ্য মেয়ে মানুষের আসার। কি এমন করেছে যে এত লেট হলো? আর চোখে একবার তাকালো নিশাতের পানে। মেয়েটার পরনে একটা 3 পিস পরা। মুখের দিকে ভালো করে না তাকিয়ে চোখ সরিয়ে নিল। অর্থিকে উদ্দেশ্য করে বলল, জলদি গাড়িতে উঠে বস, অনেক দূরে যেতে হবে আমাদের।
ভাইয়ের কথা শুনতে অর্থি জলদি গাড়িতে উঠে বসলো। নিশাত আর একবার শাশুড়িকে বলে অর্থির পাশে উঠে বসলো। দুজনকেই গাড়ির ব্যাক সিটে বসতে দেখে চোখ ছোট ছোট করে তাকালো রায়ান। তাকে কি ড্রাইভার মনে করেছে সবাই, যে একা একা বসে এত দূর ড্রাইভ করে যাবে? কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বললো না। বললেই তো ওই মেয়েকে ধরে সামনে পাঠিয়ে দেবে তার বোন। আর ওই মেয়ের পাশে বসে ড্রাইভ করার চেয়ে একাই ভালো। নিজের মতো ভাবনা ভেবে ড্রাইভিং সিটে উঠে বসলো রায়ান। নিজের মাকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট দিল। রায়ানকে গাড়ি স্টার্ট দিতে দেখে সাথী বেগম পেছন থেকে ডেকে উঠলো, এই অর্থি, ওখানে গিয়ে থাকতে কষ্ট হলে বিকেলে নিজের ভাইকে নিয়ে বাড়ি ফিরে আসিস, কষ্ট করে থাকার কোনো প্রয়োজন নেই। কথাটা কর্ণগোচর হতে নিশাতের মন পুনরায় খারাপ হয়ে গেল। অর্থির রাগ হলেও মাকে কিছু বলল না, কারণ বললেও তিনি বুঝবেন না। রায়ান গাড়ি নিয়ে বাড়ির গেট পেরোতে রিমি বেগম কটমট করে তাকালো ছোট জায়ের পানে। এমন তাকানোতে সাথী বেগমের কোনো হেলদুল হলো না, বরং বড় জাকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। রিমি বেগম দীর্ঘশ্বাস ফেলল। তার এই জাটা আর ভালো হওয়ার নয়, কখন কাকে কি বলতে হয় তা আজও বুঝলো না। আর এদিকে প্রায় 2 ঘন্টা পর নিশাতদের গ্রামে প্রবেশ করলো রায়ানের গাড়ি। গ্রামের একটা ইটের সরু রাস্তা ধরে একটু পথ অতিক্রম করতে নিশাতের বাড়ির সামনে এসে গাড়ি থামলো। নিশাত গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। মনে হচ্ছে কতদিন পর সে নিজের বাড়িটাকে দেখছে। ওই তো তাদের ছোট বাড়িটা দেখা যাচ্ছে। রাস্তায় 2-1 মানুষ যারা অবাক হয়ে তাদের গাড়ির দিকে তাকাচ্ছে। নিশাত রাস্তায় দাঁড়ানো একটা মধ্যবয়স্ক লোককে ডেকে হাসি মুখে বলে উঠলো, ও করিম চাচা, কেমন আছো গো? মনে হচ্ছে কতদিন পর তোমাদের দেখছি। ততক্ষণে রায়ান আর অর্থিও নেমে পড়েছে গাড়ি থেকে। করিম চাচা একটু এগিয়ে এসে নিজেও হাসি মুখে বলে উঠলো, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস মা? এই বুঝি তোর জামাই, হঠাৎ বিয়ে হয়ে গেল তোর, আমরা কিছু জানতেই পারলাম না। নিশাত রায়ানের দিকে একটু দেখলো, যে এখন তীক্ষ্ণ চোখে তার আর করিম চাচাদের দিকে তাকিয়ে আছে। নিশাত করিম চাচাকে কি উত্তর দিবে বুঝলো না। ইতি করে বলল, ওই আর কি, এখন আমরা আসি চাচা, পরে তোমার সাথে কথা বলবো। কথা শেষ করে নিশাত অর্থির হাত ধরে টেনে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। অর্থির ভাবির সাথে যেতে যেতে নিজের ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া গাড়ি থেকে ব্যাগ দুটো নিয়ে এসো প্লিজ। রায়ান বউ আর বোনের পানে রাগান্বিত চোখে তাকালো। এখন তাকে ব্যাগও বইতে হবে, কি আর করার, নিজের বউ আর বোনই তো। গাড়ির ডিকি থেকে ব্যাগটা নিয়ে তাদের পিছন পিছন এগিয়ে গেল। তখনও কয়েকটা উৎসুক চোখ তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। নিশাত তাদের ছোট টিনের গেটটা পেরোতেই সামনে নিজের মাকে দেখতে পেল। দেখতে পেয়ে উৎফুল্ল স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো আম্মু? পূর্ণা বেগম নিরেট স্বরে প্রত্যুত্তর করলো, ভালো, তুমি? নিশাতের মনে হলো তাকে দেখে তার মা খুশি নয়, তবুও নিজের মুখের হাসিটাকে আড়াল হতে দিল না। সেই একই স্বর বজায় রেখে উত্তর করলো, আমিও ভালো আছি। আব্বু কোথায় আম্মু? পূর্ণা বেগম বলল, ঘরের ভিতর আছে। মায়ের থেকে উত্তর পেতে নিশাত অর্থিকে ছেড়ে দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। অর্থি ভালোই বুঝলো তার ভাবি বাড়ি আসতে পেরে উন্মুক্ত পাখি হয়ে গিয়েছে। অর্থি হাসি মুখে পূর্ণা বেগমকে সালাম জানালো। রায়ান এসেও সালাম জানাতেই পূর্ণা বেগম সালামের প্রত্যুত্তর দিয়ে তাদের সাথে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। নিশাত বাবা মায়ের রুমে আসতে চক্ষুগোচর হলো হুইল চেয়ারে বসে আছে এক ব্যক্তি, যার খুশিতে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটি তার পানে নিবদ্ধ হয়ে আছে। নিশাত দৌড়ে গিয়ে নিচে হাঁটু ভেঙে বসে পড়ে ব্যক্তিটির হাঁটু জড়িয়ে ধরে ডেকে উঠল, আব্বু। নোমান সাহেব মেয়ের মাথায় হাত রেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছে আমার আম্মু? নিশাত বলল, আমি তো ভীষণ ভালো আছি তোমাকে দেখার পরে, তুমি কেমন আছো? মেয়ের উৎফুল্লতার স্বর শুনে নোমান সাহেবের মনটা শান্ত হলো। মনে হচ্ছে মেয়ে খুব ভালোই আছে তার। মাথাটা নিচু করে মেয়ের কপালে একটা স্নিগ্ধ স্পর্শ দিয়ে প্রত্যুত্তর করলো, আমিও আমার আম্মুকে দেখতে পেয়ে ভীষণ ভালো আছি। নিশাত বাবার সাথে হাজারো কথা জুড়ে দিল। এতদিন পর কাছে পেয়ে পেটের সব কথা উগলে দিল। নোমান সাহেব তা নীরবে শ্রবণ করলো। তাদের কথার মাঝে নীরব সাহেব হঠাৎ বলে উঠলো, কেমন আছো বাবা? দরজায় দাঁড়িয়ে আছো কেন? আসো ভিতরে আসো। বাবার কথা শুনতেই তার চোখ অনুসরণ করে দরজার দিকে তাকালো নিশাত। সেখানে রায়ান দাঁড়িয়ে আছে। অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, তবে এতক্ষণ দাঁড়িয়ে বোধহয় তাদের কথা শুনতে ব্যস্ত ছিল। রায়ান বসলো না, তবে দাঁড়িয়ে টুকটাক কথা বলল নীরব সাহেবের সাথে। আর চোখে একবার নিশাতের পানেও তাকালো। মেয়েটা এত কথা বলতে পারে, কই তাদের বাড়িতে তো এত কথা বলতে দেখেনি কখনো। অবশ্য সে খেয়ালই বা করেছে কখন এতটা। রায়ান নিজের ভাবনা বাদ দিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠলো, গাড়িতে কিছু জিনিস আছে, আমাকে দেখিয়ে দাও কোথায় রাখতে হবে, আমি এনে রাখছি। নোমান সাহেব বাধা দিয়ে বলল, জিনিস কেন আনতে গেলে বলো তো? আর তোমাকে কিছু আনতে হবে না বাবা, আমি পূর্ণাকে বলেছি ও নিয়ে আসবে। রায়ান বলল, সমস্যা নেই আঙ্কেল, আমিই পারবো। নোমান সাহেব আর বাধা দিলেন না। নিশাত বাবাকে ছেড়ে উঠে যেতে রায়ানও তার পিছু পিছু বেরিয়ে গেল। নিশাত গাড়ির কাছে গিয়ে অবাক হলো, গাড়ি ভরা কত ফল, সবজি আর মিষ্টি রাখা। মিষ্টি তো তারা আসার সময় রায়ান কিনেছিল, কিন্তু বাকি সব তারা আসার আগে রায়ান কি এসব কিনে রেখেছিল, নাকি তার শ্বশুর মশাই এসব কাণ্ড করেছে? শ্বশুর মশাই হবে হয়তো। নিশাত নিজেও রায়ানকে সাহায্য করলো জিনিসগুলো ঘরে নিয়ে রাখতে। নোমান সাহেব এতগুলো জিনিস দেখতে পেয়ে রায়ানকে মিষ্টি বকলো। রায়ান তাতে শুধু হালকা হাসি উপহার দিল। নিশাত অর্থিকে থাকার ঘর দেখিয়ে দিল। নিশাতদের ছোট একটা টিন শেড ইটের ঘর, তাতে ছোট ছোট 4টি রুম আর একটা বাথরুম। বাইরে উঠোনে এক পাশে একটা মাঝারি সাইজের রান্নাঘর, আর সেই ঘরের মাঝেই খাওয়া দাওয়া করা। নিশাত রায়ানকে নিয়ে তার রুমে এলো। এই বাড়িতে এসি নেই, তবে জানালা খুলে দিলে ঠান্ডা স্নিগ্ধ বাতাসের অভাব নেই। নিশাত ব্যাগ থেকে রায়ানের পোশাক বের করে নিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। রায়ান বিনা বাক্য বেয়ে তা মেনে নিল। রায়ান ফ্রেশ হয়ে আসতে নিশাত নিজেও ফ্রেশ হয়ে নিল। সবাইকে নিয়ে আবারও ঘরে গেল খাবার খেতে।
খেতে আগেই ফোন করে জানানো হয়েছিল, তাই তো পূর্ণা বেগম রান্না করেই রেখেছিল। জামাই প্রথমবার এসেছে বলে কথা, কোনো কিছুতেই অপূর্ণ রাখেনি নুমান হায়দার। খাওয়ার মাঝে সবার কানে প্রবেশ করলো একটা যুবকের উচ্চ কণ্ঠস্বর। তারপর বলল, ও মামা কোথায় তোমরা, দেখো আমি এসে গেছি। নিশাত তখনও খেতে বসেনি, শোটা কানে পৌঁছাতেই দৌড়ে খাবার ঘর থেকে বেরিয়ে গেল। রায়ান সেদিকে বিরক্ত চোখে তাকালো। এতদিন এই মেয়েটাকে বড় মনে হলো, আজ বাচ্চা মনে হচ্ছে। এইভাবে কেউ দৌড়ায়, যদি পড়ে যেত। নিজের ভাবনাতেও বিরক্ত হলো রায়ান। ওই মেয়ে পড়লে পড়ুক, তাতে তার কি। নিশাত বাইরে এসে নিজের একমাত্র ফুফাতো ভাই নির্ভারকে দেখে চেঁচিয়ে উঠল, ভাইয়া কেমন আছিস? তুই আসবি বললো না তো আব্বু? নির্ভার এগিয়ে এসে আলতো হেসে বলল, ভালো, তোরা আসবি তাই মামা সকালে ফোন করে বলল আসতে, যদি কোনো সাহায্য লাগে তাই, কিন্তু শহর থেকে আসতে দেরি হয়ে গেল। নিশাত বলল, আচ্ছা সবাই খাবার ঘরে, তুইও চল আগে খেয়ে নিবি। নির্ভার মুচকে এসে বোনের সাথে সেদিকে এগিয়ে গেল। নির্ভার ভিতরে ঢুকে নিজের মামা মামিকে সালাম জানিয়ে বসার টেবিলের দিকে তাকাতে চোখ পড়লো অর্থের দিকে। ভারী অবাক হলো নির্ভার, এই মেয়ে এখানে কি করছে? এই মেয়ে কি নিশাতের শ্বশুর বাড়ির কেউ? ও গড, সে জানলে তো এখানে আসতোই না। এ কোন মুসিবত সাথে করে এনেছে তার বোনটা? ঠিক একই অবস্থা অর্থেরও হলো। নির্ভারের স্বরটা কাছে শুনতে সে মাথা তুলে তাকিয়েছিল। নির্ভারকে দেখে অবাকের তাড়নায় মুখ দুটো হা হয়ে গেল। এই ছেলে এখানে কি করছে? এটা কি তার ভাবির আত্মীয়? ভাবতে খুশিতে বাকবাকুম করে উঠলো মনটা। তার বড় আব্বু কত ভালো একটা কাজ করেছে তাকে এখানে পাঠিয়ে। আনন্দের চোটে মুখের হা বন্ধ করতেই ভুলে গেল অর্থীকে এভাবে হা করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নির্ভার বিরক্ত হলো। দেখ কিভাবে বুকার মতো তাকিয়ে আছে। নির্ভার অর্থের উদ্দেশ্যে বিরক্ত অথচ মজা করে বলে উঠলো, এই যে মিস, হাঁটা বন্ধ করুন, নয়তো গ্রামের সব নোংরা মাছি ঢুকে পড়বে মুখের ভিতর। নির্ভারের কথা শুনতে পেয়ে থতমত খেয়ে গেল অর্থী। তড়িঘড়ি করে খাবার গিলতে গিয়ে তা মাথায় উঠে গেল। ফলে অর্থী খুক খুক করে কেসে উঠল। নিশাত জলদি এক গ্লাস পানি এগিয়ে দিতেই অর্থী পানি খেয়ে নিজেকে শান্ত করলো। রায়ান খাওয়া দাওয়া বাদ দিয়ে বোনকে হালকা করে ধমকের সুরে বলল, মন কোথায় থাকে তোর, সাবধানে খেতে পারিস না। ভাইয়ের ধমক শুনতেই অর্থী মিনমিন করে বলল, সরি ভাইয়া। নির্ভার বলল, ঠিক আছে আস্তে খা, বলেই আবারও খাওয়াতে মন দিল দুই ভাই বোন। অর্থী আর চোখে নির্ভারের দিকে তাকাতে ভুলল না। নির্ভার মনে মনে ভেঙচি মারল রায়ানের উদ্দেশ্যে। নিজের বুনিটাকেও সামান্য কারণে কেমন ধমকাচ্ছে দেখ, ভালোভাবে বললেই পারতাম, গুমরামুখ লোক কোথাকার। আর এদিকে দুপুর গুড়িয়ে বিকেলের আবহাওয়ার দেখা মিলতেই অর্থী এসে বাইনা ধরলো সে গ্রাম দেখতে বের হবে। আজ রাতটাই তো তারা থাকবে, আজ না দেখলে তো আর দেখতেই পারবে না সে। তাই তো বলে কয়ে নিজের ভাইকেও মানিয়ে নিল। নিশাত তো এক কথাতেই রাজি, এই সুযোগে গ্রামের সবার সাথে দেখা হয়ে যাবে। নিশাত সবাইকে নিয়ে বের হলো গ্রাম দেখতে, সাথে নির্ভারকেও নিল। নির্ভার না চাইতেও বোনের জন্য যেতে হলো, তবে সাথে অর্থী থাকায় সে ভীষণ বিরক্ত। তাই তো সবাইকে রেখে একা একা আগে হাঁটতে লাগলো। তার দেখা দেখি অর্থীও একটু জোরে পা চালালো, ফলে ভাই আর ভাবিকে রেখে একটু এগিয়ে গেল। নিশাত আর রায়ান এখন পাশাপাশি হাঁটছে। এতে রায়ানের কোনো ভাবান্তর না হলেও নিশাতের হালকা অস্বস্তি হলো। এই গুমরামুখ লোকের সাথে তো কিছুই উপভোগ করতে পারছে না, আর না পারছে তার গ্রামের সুনাম করতে। এভাবে মুখ বুজে ঘোরা যায়? এই অর্থী আপু কেন যে তাকে রেখে চলে গেল কে জানে। ধুর, একটু জলদি হেঁটে অর্থীকে ধরা উচিত ভেবে একটু জোরে হাঁটা দিল। তখন ওই পিছন থেকে এক মহিলা ব্যঙ্গাত্মক স্বর ভেসে এলো, যা শ্রবণ হতে শুধু নিশাত নয়, রায়ানের পাও ভূমিতে স্থির হয়ে গেল। যেন ব্যঙ্গাত্মক স্বরের বাক্যটি তাদের দুজনের পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। মহিলাটি বলল, আরে নিশাত, তোর কপাল তো খুলে গেছে মনে হয়, এই শ্যামবর্ণা চেহারা নিয়ে এত সুন্দর পোলাকে পেলি কিভাবে বলতো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগছে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও বলে দিন, তাহলে আর কন্টিনিউ করব না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই অবশ্যই ভিডিওতে লাইক দিন।